হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা চ্যানেল। আজ অষ্টম শ্রেণীর জীবদেহের গঠন এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট শুরু করতে চলেছি। এই অংশে আমি জীবের আকৃতি নিয়ে কিছু আলোচনা করব। চলো শুরু করা যাক। জীবদেহ কখনো একটি মাত্র কোষ দিয়ে গঠিত বা কখনো বহু কোষ দিয়ে গঠিত। একটি মাত্র কোষ দিয়ে যদি জীবদেহ গঠিত হয় তখন তাকে এককোষী জীব বলে, আর বহুকোষী অনেকগুলি কোষ দিয়ে যদি জীবদেহ গঠিত হয় তখন তাকে বহুকোষী জীব বলে। এককোষী জীব যেমন ধরো অ্যামিবা, আর বহুকোষী জীব হলো আমরা, হাতি ইত্যাদি আছে। হাতির দেহের কোষ আর আমাদের দেহের কোষ কি একই? এই প্রশ্নটা তোমাদের মাথায় আসতে পারে। এর উত্তর হলো হ্যাঁ, হাতির দেহের কোষ আর আমাদের দেহের কোষের আকার একই। অর্থাৎ কোষের আকার জীবদেহের গঠনের ওপর নির্ভর করে না, সেই কোষটি কি কাজ করছে সেটির ওপর নির্ভর করে। তার মানে হাতির দেহের যা কোষ আর আমাদের দেহের কোষ একই, কিন্তু এই কোষ কি কার্য করছে তার উপর ডিপেন্ড করে কোষের আকার বদলে যায়। যেমন ধরো জীবদেহে কোনো কোনো কোষ দেখতে হয় অনেকটা রিং বা আংটির মতো। সেই কোষের ক্ষেত্রে কি হয়, সেই কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস একদম কোষের ধারে চলে যায়, আর কোষের মাঝখানে অবস্থান করে ফ্যাট। তার ফলে এটাকে অনেকটা রিংয়ের মতো দেখতে হয়। যেমন ধরো এইরকম দেখতে হলো কোষটি, সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটা এরম সাইডে সরে এলো, ঠিক আছে, আর বাকি এই অংশটায় জমা হলো ফ্যাট। এইটাকে বলে চর্বি সঞ্চয়ী কোষ। ঠিক তেমনি আমাদের চোখের মধ্যে দুই রকম কোষ আছে। একটা হলো রড কোষ, যেটা মৃদু আলো শোষণে সক্ষম। কোন কোষ উজ্জ্বল বর্ণ ও আলোকে সক্ষম। এই কোন কোষ আর রড কোষ এই দুটোর নাম থেকেই বুঝতে পারছো যে এদেরকে দেখতে কীরকম। চলো দেখে নিই। রড কোষকে অনেকটা এই রকম দেখতে, মানে রডের মতো দেখতে, ঠিক আছে। এইটা হলো রড কোষ। রড কোষের মধ্যে একটা পিগমেন্ট থাকে এইখানে, সেটার নাম হলো রোডোপ্সিন। এইটাই মৃদু আলো শোষণে সক্ষম। ঠিক তেমনি কোন কোষ নাম থেকেই বুঝতে পারছো যে এটার গঠনটা হলো কোণের মতো আকৃতি। এটাকে দেখতে অনেকটা এই রকম। এইটা হলো কোন কোষ? এই কোষ উজ্জ্বল বর্ণ শোষণে সক্ষম। এইখানে থাকে আয়োডপসিন নামে, আয়োডপসিন এই নামের একটা পিগমেন্ট যেটা উজ্জ্বল আলোকে শোষণে সাহায্য করে। দেখো আপেল, পেয়ারা, নাশপাতি এই সমস্ত ফলের শাঁসে আর মটর আর মুগের বীজোত্তকে স্ক্লেরাইড নামে একটা তন্তু থাকে। এই স্ক্লেরাইডের মধ্যে প্রোটোপ্লাজম নেই। প্রোটোপ্লাজম না থাকায় কোষটি মৃত, আর এদের কোষ প্রাচীর হয় অত্যন্ত পুরু। এই তিনটি কারণের জন্য এই স্ক্লেরাইডকে কি বলে? স্টোন সেল বা প্রস্তর কোষ বলে। এই স্ক্লেরাইড হলো একরকম সরল স্থায়ী কলা। অনেক সময় এই প্রস্তর কোষ দিয়ে কিন্তু খুব প্রশ্ন আসে, আর অনেক সময় প্রস্তর কোষের উদাহরণ লিখতে দেয় যে কোথায় দেখা যায়। কি বললাম? আপেল, পেয়ারা, নাশপাতির কোথায়? শাঁসে। আর
পরেরটা কি, মটর মুগের বীজোৎতকে। খুব ভালো করে পড়বে এইটা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই স্ক্লেরাইড তন্তু দণ্ডাকার, স্তম্ভাকার বা তারকাকার হতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া হয় যে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে দণ্ডাকার, সেগুলোকে বলে ব্যাসিলাস। এরকম টাইপের দেখতে হয়, এগুলোকে কি বলে, ব্যাসিলাস। ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া এরকম দেখতে হয়, এরকম গোলাকৃতি, এগুলোকে বলে কক্কাস। কি বলে, কক্কাস। আর কিছু কিছু ব্যাকটেরিয়া অনেকটা এরাম হয়ে এর একটা এরম লেজের মতো অংশ থাকে, এটাকে অনেক সময় কমার মতো দেখায়, এগুলোকে বলে ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়াটার নাম হলো কি, ভিব্রিও কলেরি, যেটার জন্য কলেরার সৃষ্টি হয়। আবার স্পাইরোগাইরা বলে এক প্রকার শৈবাল আছে, যার দেহ সূত্রাকার, মানে একদম পাতলা ফিতের মতো। এদের দেহগুলোর ভিতরে আয়তাকার কোষ দেখা যায়। এই আয়তাকার কোষগুলির মধ্যে ফিতের মতো যে অংশ রয়েছে তার মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্টের আশেপাশে রয়েছে প্রোটোপ্লাজম। এদের কিন্তু কোষপ্রাচীর অবস্থান করছে। বা এককোষী প্রাণী, ফলে এদের দেহের কোনো নির্দিষ্ট আকার নেই। ধরো এইটা একটা অ্যামিবা, এটা নিউক্লিয়াস। এবার ধরো এই অ্যামিবাটা এই রকম স্থানে ও কোনো খাদ্য দেখতে পেল, ঠিক আছে। ও কি করবে, ক্রমশ যেদিকে খাদ্য সেই দিকে ওর দেহের একটা অংশ বাড়িয়ে দেবে। ধরো খাদ্যটা এইখানটায় রয়েছে, ঠিক আছে। আবার এই অংশটা আরও খানিকটা বাড়িয়ে দেবে, দিয়ে ও এই খাদ্যটাকে নিজের দেহের মধ্যে ঢুকিয়ে নেবে। তার মানে অ্যামিবার দেহ দেখো কখনো এরকম কখনো এরকম, কোনো নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, অ্যামিবা এই যে খাদ্য সংগ্রহের জন্য বা গমনের জন্য যে এরকম পায়ের মতো অংশ ব্যবহার করলো এরকমভাবে, যেটা এখানে প্রবর্ধিত হয়েছে, এইটাকে বলে ক্ষণপদ। কি বলে, ক্ষণপদ। ঠিক তেমনি প্রাণীদেহ এরম একটা কোষ আছে যার নির্দিষ্ট কোনো আকার নেই। যখন কোনো জীবাণু দেখতে পায় ওরাও তখন এরমভাবে দেহটা সেই জীবাণুর দিকে ক্রমশ এগিয়ে যায় এবং তাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। সেইটা কি, সেইটা হলো জীবদেহের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা। তার মানে শ্বেত রক্ত কণিকার কি কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু এটা কি করে, যখনই জীবাণু দেখতে পায় সেই অনুযায়ী এদের এরকম প্রবর্ধক বেরিয়ে আসে, বা এরা অনেক সময় একটা কেমিক্যাল বের করে এদের ওই জীবাণুটার কাছে গিয়ে, তার ফলে সেই জীবাণুটাকে ধ্বংস করে দেয়, যেটার ফলেই আমাদের দেহের মধ্যে প্রাকৃতিক অনাক্রমতার সৃষ্টি হয়েছে। মানে আমরা সবসময় কি, মানে নিঃশ্বাসের মাধ্যমে তো সবসময় কোনো না কোনো জীবাণু ঢুকছে, কিন্তু সবসময় কি আমরা রোগগ্রস্ত হই, সেটা তো হই না। তার মানে আমাদের ভিতরে প্রাকৃতিক কিছু অনাক্রমতা রয়েছে, যেটা জীবাণুদের বিরুদ্ধে কাজ করছে, সেইটাই হলো কে গঠন করে, এই শ্বেত রক্তকণিকা গঠন করে। চলো এখন দেখে নেব যে লোহিত রক্তকণিকা আকার কীরকম। আচ্ছা, লোহিত রক্তকণিকা কি, রক্তের মধ্যে যে কণিকাটার উপস্থিতির জন্যই রক্তের রং লাল হচ্ছে আমাদের ক্ষেত্রে, সেটাই হলো লোহিত রক্তকণিকা। আচ্ছা, এই লোহিত রক্তকণিকা শিরা, ধমনী, রক্তবাহ, রক্তজালক এদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ফলে সেগুলোর আকার বিভিন্ন। ধমনী একটু মানে ধমনী মোটা, শিরা হলো আর একটু পাতলা, রক্তজালক খুবই পাতলা। তার মানে এগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কি করে, নিজেদের দেহের শেপ বদলায়। কীরকম করে, এরা সাধারণত এরকম গোলাকার দেখতে, ঠিক আছে, কিন্তু এরা যখন রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এটা এরকম চ্যাপ্টা হয়ে যায়। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসির আকার কীরকম, দুপাশ চ্যাপ্টা, চাকতির মতো। এবার দেখো পেশিকোষ কীরকম দেখতে হয়। পেশিকোষ দেখতে হয় এইরকম, মাঝখানটা মোটা, দুটো প্রান্ত সরু, এর ভিতরে একটি নিউক্লিয়াস থাকে। এই পেশিকোষের সংকোচন আর প্রসারণ দেখা যায়।
ধরো আমরা একটা ভারী বালতি হাতে করে ওঠাচ্ছি, তখন আমাদের এই যে বাইসেপ যে মাসেল আছে, সেই বাইসেপ মাসেলের কি হয়, সংকোচন হয়। আর বালতিটা যখন রেখে দিলাম বা হাতটা নর্মাল আছে, সেই সময় বাইসেপ মাসেল প্রসারিত অবস্থায় আছে। এইভাবে প্রত্যেকটা মাসেলই কখনো সংকোচন হয়, কখনো প্রসারণ হয়, তার মাধ্যমেই আমরা চলন গমন, তারপরে ধরো খাদ্য খাচ্ছি, তারপর ধরো খাদ্যটা যে বিভিন্ন মানে ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যাচ্ছে, পিণ্ডও একটা নিজস্ব কি পেশি, ফলে সেইটা কি করছে, সারা দেহের মধ্যে রক্তকে ছড়িয়ে দিতে সাহায্য করছে। তাহলে পেশিকোষ কীরকম দেখতে হয়, দুটো পাশ সরু, মধ্যিখানের অংশ প্রসারিত, এরকম দেখতে হয়। এরপর হলো স্নায়ুকোষ বা নিউরন। কীরকম দেখতে হয়? এই স্নায়ুকোষের প্রধান কাজ কি? এটার কাজ হলো পরিবেশের সাথে সমন্বয় সাধন করা। ঠিক আছে, যেমন ধরো তোমার কোথাও গরম লাগলো, হাতটা সাথে সাথে সরিয়ে নিলে, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ, সেটাতে তুমি উত্তর দিচ্ছ, এই রকম কাজগুলো হলো পরিবেশের সাথে সমন্বয় সাধন করছো। স্নায়ুকোষ কীরকম দেখতে হয়? স্নায়ুকোষের কোষ দেহটা দেখতে অনেকটা তারার মতো। এর অনেকগুলো এরকম প্রবর্ধক আছে, আর এখান থেকে একটা বড় লেজের মতো অংশ বেরিয়েছে, এটাকে বলে অ্যাক্সন। কি বলে? অ্যাক্সন। এইটা হলো কোষ দেহ। আর এই যে সামনের দিকে যে ছোট ছোট প্রবর্ধক, এইগুলোকে বলে ডেনড্রন। আর এই ডেনড্রন থেকেও আরও ছোট ছোট বেরোয়, সেগুলোকে বলে ডেনড্রাইট। ঠিক আছে, আর এই যে অ্যাক্সন, বড় লেজের মতো অংশ, এটার ওপর এরকম আবরণ থাকে। এরকম আঁকতে হবে। আচ্ছা, এইগুলোর যখন কোনো বর্ণনা আসবে, ধরো পেশিকোষ নিয়ে তোমায় 3 নম্বরে লিখতে দিল, তখন কিন্তু অবশ্যই পাশে ছবি এঁকে দেবে। ছবি এঁকে দিলে তোমার কনসেপ্টটা টিচারের কাছে ক্লিয়ার হয়ে যায়, মানে যিনি খাতা দেখছেন। তাই জন্য চেষ্টা করবে যে 3 মার্কসের কোনো কোশ্চেন হয় যেটার ছবি আছে, সেই ছবিগুলো এঁকে দেওয়ার। ঠিক আছে, এইটা হলো স্নায়ুকোষের চিত্র। আচ্ছা, এই যে স্নায়ুকোষের ডেনড্রন এবং ডেনড্রাইট, এগুলো অনুভূতিকে গ্রহণ করে। অ্যাক্সন কি করে? অনুভূতিকে পরের স্নায়ুতে পৌঁছে দেয়, যাতে সেটা এইভাবে মাথা মানে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড অবধি যেতে পারে। ঠিক আছে, তাহলে এই স্নায়ুকোষের কাজ কি? পরিবেশের সাথে সমন্বয় সাধন করা, মানে তোমার চাপ তাপ কোনো রকম কোনো আঘাত, এগুলো তোমরা যাতে সেন্স করতে পারো এবং সেটাকে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড অবধি পৌঁছে দেওয়া, বাইরের জগতের সাথে সমন্বয় সাধন করা। আমরা প্রাণীকোষের কথা বললাম, যেগুলো প্রাণীদেহের মধ্যে বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন গঠন হচ্ছে। এখন তেমনি কিছু উদ্ভিদ কোষের আকার দেখে নেব, যেগুলো তাদের কাজ অনুযায়ী আকৃতিগুলো বদলাচ্ছে। ধরো উদ্ভিদের মূল বা কাণ্ড যেগুলো বর্ধনশীল, মানে যেগুলো বাড়ছে, সেই কোষগুলো দেখতে হয় ষড়ভুজাকার। ধরো এটা উদ্ভিদের একটা কোনো বর্ধনশীল অংশের কোষ, সেটা মূলও হতে পারে, কাণ্ড হতে পারে, কিন্তু যেটা গ্রোয়িং আর কি, বৃদ্ধি পাচ্ছে এখন, এরকম দেখতে হয়। ঠিক আছে, তার মানে এই কোষগুলো দেখে তোমরা কি বুঝছো? এগুলো ষড়ভুজাকার দেখতে হচ্ছে, তাই তো? আর এই কোষগুলোর কোষ প্রাচীর খুব পাতলা হয়। আচ্ছা দেখো, যখনই কোষের বয়স বাড়ে না, তখনই কি হয়, কোষ প্রাচীর পুরু হতে থাকে, কিন্তু এগুলো তো বর্ধনশীল, মানে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কোষ প্রাচীরগুলো খুব পাতলা। আর এগুলো একটা ডট যেগুলো আমি দিচ্ছি, সেগুলো হলো নিউক্লিয়াস। ঠিক তেমনি আবার উদ্ভিদ দেহের কোনো কোনো কোষ জল সংবহন করে, মানে জলকে ওপর থেকে নিচে নিয়ে যায়, বা খাদ্যকে তৈরি করে উদ্ভিদ দেহের মধ্যে ছড়িয়ে দেয়। ঠিক আছে, সেগুলোকে অনেকটা এরকম দেখতে হয়।
এরম নলাকার টাইপের দেখতে হয়। এরা কি করে, জল মাটি থেকে ওপর দিকে নিয়ে যায় এবং পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। দেখো, এতক্ষণ আমি বিভিন্ন ধরনের কোষের কথা বললাম, এখন আমি আলোচনা করব কলা। কলা কি, অনেকগুলো কোষ, একই রকম কোষ যেগুলো একই রকম দেখতে এবং একই রকম কাজ করে, সেগুলোকে বলে কলা। এই কোষ, কলা, অঙ্গতন্ত্র এগুলো নিয়ে আমি অলরেডি পার্ট 1-এ আলোচনা করেছি, যদি না দেখে থাকো প্লিজ ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এই যে কলা, সেটা দুভাগে ভাগ করা যায়, উদ্ভিদ কলা, প্রাণী কলা। উদ্ভিদ দেহের ক্ষেত্রে উদ্ভিদ কলা, প্রাণী দেহের ক্ষেত্রে প্রাণী কলা। এই উদ্ভিদ কলা দুভাগে ভাগ করা যায়, ভাজক কলা আর স্থায়ী কলা। আচ্ছা, এই ভাজক কলা আর স্থায়ী কলা নাম দুটো থেকেই তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। ভাজক কলা অর্থাৎ এই কলার কোষগুলি বারবার বিভাজিত হয়, ঠিক আছে। আর স্থায়ী কলা মানে কি, নামটা শুনে বুঝতে পারছো যে এটা স্থায়ী হয়ে গেছে, মানে এর কোনো বিভাজন আর হয় না। সবসময় এটা জানবে, ভাজক কলাগুলোই যখন বৃদ্ধ হয় তখন সেটা স্থায়ী কলাতে রূপান্তরিত হয়ে যায়। যেহেতু ভাজক কলা, সেই কলার কোষগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে। এই কলার কোষগুলি, কোষ প্রাচীর খুব পাতলা হয়, কোষে একটা খুব স্পষ্ট রকম একটা নিউক্লিয়াস আছে, আর এর ভিতরে প্রোটোপ্লাজম আছে, ঠিক আছে। মানে কোষটা খুব ইয়াং, দেখেই বুঝতে পারবে এরকম। আর স্থায়ী কলার ক্ষেত্রে কি, যে কোষটা কিন্তু কোষ প্রাচীর যথেষ্ট পুরু হয়ে যায়, কোষান্তর রন্ধ্র থাকে। কোষান্তর রন্ধ্র মানে কি, এরম থাকে, মানে অন্য কোষের সাথে সংযোগ স্থাপন করে। এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, অনেক সময় এক সাইডে সরে যায়। এর ভিতরে অনেক সময় বড় বড় ভ্যাকুওল থাকে, ঠিক আছে। কি থাকে, ভ্যাকুওল। এই ভ্যাকুওলের মধ্যে ওরা অনেক সময় বর্জ্য পদার্থ জমা করতে পারে বা বাতাস জমা করতে পারে, এগুলো। আচ্ছা, আমি এই গঠনগুলো কেন বলছি, তোমাদের তো বইতে এত ডিটেলস নেই, কারণ হলো ভাজক কলা আর স্থায়ী কলার কাজ আছে, যদি গঠনটা পড়ে নাও না, কাজ খুব সহজে লিখতে পারবে। এবার আমি ভাজক কলার কাজে আসি। প্রথম কাজ কি, ভাজক কলা কোথায় থাকে বললাম, বারবার বিভাজিত হয়। আচ্ছা, উদ্ভিদের কোন কোন অঙ্গ বারবার বিভাজিত হয়, মানে বৃদ্ধি আছে, মূলে আছে, কাণ্ডে আছে, কাক্ষিক মুকুলে আছে, পাতায় আছে। তার মানে ভাজক কলা কি কি করে, মূলের বৃদ্ধি ঘটায়, কাণ্ডের বৃদ্ধি ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। 4টে পয়েন্ট কাজের মধ্যে এসে গেল, ঠিক আছে। 5th পয়েন্ট হলো, আর কি সৃষ্টি হয় গাছের ক্ষেত্রে, ফুল সৃষ্টি হয়। ফুলটাও কি বর্ধনশীল অঙ্গের মধ্যেই পড়ছে, অর্থাৎ ফুলের মধ্যেও ভাজক কলাই থাকে। এই ভাজক কলা অনেক সময় রক্ষণমূলক আবরণ গঠন করে, যেটা প্রোটেক্ট করবে উদ্ভিদকে, সেই রকম। তাহলে দেখো, তোমরা যেই এই কোষটা ছবিটা মাথায় রাখবে, তখনই ভাজক কলার কাজগুলো তোমরা লিখে ফেলতে পারবে, আলাদা করে মুখস্থ করতে হবে না। কারণ যদি একদম কিছু না বুঝে মুখস্থ করো, তখন কিছুই পরীক্ষার সময় আর লিখতে পারবে না, বা তোমার কনসেপ্টও তৈরি হবে না। পরেরটা হলো স্থায়ী কলা। স্থায়ী কলা তাহলে কি করছে, উদ্ভিদ দেহে স্থায়ী কলার কিন্তু গুরুত্ব আছে। স্থায়ী কলাগুলোই উদ্ভিদ দেহে যত জটিল কার্যকারিতা সেগুলো সব করে। যেমন মাটি থেকে যে জল শোষিত হয়, সেই জলটাকে পাতায় পৌঁছয়, আবার পাতায় যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্যটাকে সারা দেহের মধ্যে ছড়িয়ে দেয়। এই স্থায়ী কলার মধ্যেই খাদ্য উৎপন্ন হয়, ঠিক আছে। এবার সেই খাদ্যটাও উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দিতে সাহায্য করে কিন্তু স্থায়ী কলাই। আবার ধরো গাছের কোনো অংশ ক্ষতি হলো, সেই ক্ষতিটাকে সারানো, সেটাও করে কিন্তু স্থায়ী কলা। যে স্থায়ী কলার কোষের কথা বললাম, সেই কোষগুলোর মাঝে কি থাকে, এখানে ভ্যাকুওল থাকে। এই ভ্যাকুওলের মধ্যে ওরা বাতাস জমা করতে পারে, বর্জ্য পদার্থ জমা করতে পারে। যখন এর ভিতরে বাতাস জমা করে, তখন কি হয়, কোষটা হালকা হয়ে যায়, ফলে কোষটা তখন ভাসতে পারে। সেই জাতীয় কোষ কোন উদ্ভিদ দেহের মধ্যে দেখা যায়, তোমরা সবাই চোখে দেখেছো, সেটা হলো কচুরিপানা। কচুরিপানা কি করে, জলের ওপরে ভাসে, মানে এই যে ভ্যাকুওলের মধ্যে বাতাস জমা হয়েছে, তার জন্য উদ্ভিদ কোষ হালকা হয়ে গেছে, মানে গোটা উদ্ভিদটা হালকা হয়ে গেছে, সেই জন্য এটা জলের ওপর ভাসছে।
এইটাকে বলে হলো মানে প্লবতা বৃদ্ধি করতেও সাহায্য করে এই স্থায়ী কলা। স্থায়ী কলার মধ্যেই ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা খাদ্য তৈরি করতেও সাহায্য করছে। তাহলে স্থায়ী কলা যত জটিল কাজগুলো করে, কি কি? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্যের পরিবহন, মাটি থেকে সংগৃহীত জলের পরিবহন, ক্ষত নিরাময়, প্লবতা প্রদান, বিভিন্ন বজ্র পদার্থ জমা থাকে যেমন কচু, ওল, এগুলো খেলে অনেক সময় গলা কুটকুট করে। এই ভ্যাকুওলের মধ্যে এমন কিছু কেলাস জমা থাকে যেইগুলোর জন্যই এইটা হয়। তার মানে এরা অনেক সময় দেহের বর্জ্য পদার্থ এই ভ্যাকুওলের মধ্যে জমা রাখে, সেগুলো কিন্তু সব হচ্ছে স্থায়ী কলার কোষে। দেখো ভাজক কলা আর স্থায়ী কলার পার্থক্য। ভাজক কলার কোষগুলির কোষপ্রাচীর পাতলা, আর স্থায়ী কলার কোষপ্রাচীরগুলো সুস্পষ্ট এবং পুরু। ভাজক কলার কোষগুলি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পূর্ণ। এই কোষের নিউক্লিয়াসটি ক্ষুদ্র, সাইটোপ্লাজম পরিধির দিকে থাকে, আর কোষের মাঝখানে একটা বড় কি আছে? ভ্যাকুওল আছে। দেখো ভাজক কলার স্থায়ী কলার পার্থক্যের থার্ড পয়েন্ট হলো কোষান্তর স্থান থাকে না। মানে এই ভাজক কলার কোষের মধ্যে কোনো কোষান্তর স্থান থাকে না, যেমন আমি ছবিতে এঁকেছি। দেখো স্থায়ী কলার কোষের মধ্যে এই কোষান্তর স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। ফোর্থ পয়েন্ট হলো এর প্রধান কাজ, মানে ভাজক কলার কোষের প্রধান কাজ হলো উদ্ভিদকে দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি ঘটানো, আর স্থায়ী কলার কাজ হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য সংশ্লেষ করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যের পরিবহন করা, জলের পরিবহন করা, এইগুলো। এই পার্থক্যটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয়, এটা দিতে পারে। এখন প্রাণী কলাকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি তাহলে 4টে ভাগ আসে। একটা হলো আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা, পেশী কলা। প্রথমটা হলো কি? আবরণী কলা। এই নামটা শুনেই বুঝতে পারছো যে এটা দেহের আবরণ সৃষ্টি করে, মানে আমাদের দেহের এই যে স্কিন, নখ, চুল, এগুলো সবই হলো আবরণী কলার অংশ। তাহলে আবরণী কলার কাজ কি? স্কিনের কাজটা আস্তে আস্তে মনে করবে, দেখবে আবরণী কলার কাজ আস্তে আস্তে তোমরা পারবে। এই আবরণী কলা গোটা জীবদেহ তলকে ঢেকে রাখে। দ্বিতীয় কি? এটা কিছু ক্ষরণ করে, যেমন আমরা বিভিন্ন বজ্র পদার্থ সেগুলো ঘামের মাধ্যমে বার করে দিই। 3 নম্বর হলো এটা শোষণও করে, কারণ আমরা যখন কোনো টপিক্যাল অ্যাপ্লিকেশন করি তখন সেটা শোষিত হয়ে যায়। 4th হলো এটা নখ, চুল এগুলো গঠন করে। নখ, চুল, গরু, ছাগলের ক্ষেত্রে খুর, এগুলো গঠন করছে। আর এটা অনুভূতিকে গ্রহণ করতেও সাহায্য করে, আর এটা বিভিন্ন বিজাতীয় বস্তুর থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। এরপর আসে কি? এরপর হলো যোগ কলা। আচ্ছা, এই যোগ কলার মধ্যে এই জিনিসটা একদম নতুন। আবরণীটার যেমন আমরা বুঝতেই পারি যে মেইনলি হলো স্কিন, তেমনি যোগ কলা কোনটা? দেহের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে। এই কলাগুলোর মধ্যে আছে অ্যারিওলার কলা। কি নাম? অ্যারিওলার কলা। অ্যাডিপোস কলা। অ্যাডিপোস মানে হলো যেগুলো হলো মেদ। রক্ত। রক্ত হলো যোগ কলার মধ্যে পড়ে। পরেরটা হলো অস্থি বা হাড়, সেটাও যোগ কলা, কারণ সেটা সারা শরীরের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। আর পরেরটা হলো তরুণাস্থি। তরুণাস্থি শব্দটাকে ভাঙবে তরুণ অস্থি, অর্থাৎ কচি হাড়। এগুলো কেন বলছি? কারণ যোগ কলার কাজ যদি মনে রাখতে হয়, এই রক্ত, অস্থি, তরুণাস্থি এগুলোর কথা মনে রাখতে হবে। রক্ত কি করে? সারা শরীরের মধ্যে যোগাযোগ স্থাপন করে, আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাড় কি করে? হাড় সারা শরীরের কাঠামোটাকে ধরে রাখে। তরুণাস্থি কি করে? আমাদের দেহের বিভিন্ন অঙ্গকে প্রোটেক্ট করে। অ্যাডিপোস টিস্যু কী করে? অ্যাডিপোস মানে মেদ কলা, মানে এটা দেহের মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে এবং দেহে উষ্ণতা প্রদান করে, মানে দেহের তাপ নিয়ন্ত্রণ করে। এই অ্যারিওলার টিস্যু বিভিন্ন অঙ্গকে তার নির্দিষ্ট স্থানে থাকতে সাহায্য করে। তার মানে যোগ কলার কাজ কি? সারা শরীরের মধ্যে যোগাযোগ স্থাপন করা, তারপর হলো দেহের কাঠামো গঠন করা, দেহের ঋজুতা প্রদান করা এবং বিভিন্ন অঙ্গকে তার নির্দিষ্ট স্থানে রাখতে সাহায্য করে, আর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। সেই জন্য এই কলাগুলোর মধ্যে ভাগগুলোর আমি নাম বললাম। পরের ভাগ হলো
স্নায়ুকলা। স্নায়ুকোষ এবং এছাড়াও আরও অন্যান্য কোষ মিলে তৈরি হয় স্নায়ুকলা। এই স্নায়ুকলা কী করে, বাইরের পরিবেশের থেকে তাপ, চাপ, কোনো উদ্দীপনা এগুলো গ্রহণ করতে সাহায্য করে, আর বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন করতে সাহায্য করে, কোনো গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এই স্নায়ুকলা বিভিন্ন পেশির সংকোচনে সাহায্য করে। আর এর পরের কলা হলো কি, সেটা হলো পেশিকলা। এই পেশিকলা নাম থেকেই বুঝতে পারছো যে অনেকগুলো পেশিকোষ মিলে যে কলা তৈরি হয়েছে। এই পেশিকলার কি কাজ? পেশিকলার প্রধান কাজ হলো কি, এই পেশিকলার মাধ্যমে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারি। 2 নম্বর হলো এই পেশিকলার সাহায্যে আমরা গমন করতে পারি। থার্ড হলো এই পেশিকলা আছে বলেই আমাদের সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালিত হচ্ছে, কারণ হৃৎপেশি একটা পেশি। ফোর্থ পয়েন্ট হলো, এটা আমরা যে খাদ্য গলাধকরণ করছি সেই খাদ্যটাকে একদম মুখগহ্বর থেকে পাকস্থলী অবধি নিয়ে যাচ্ছে। আর খাদ্য যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যায় তখনও পেশিকলার মাধ্যমেই কিন্তু এটা ক্রমশ এগোতে থাকে। ধরো খাদ্য এইখানে আছে, এরম সংকোচন হয়, খাদ্যটা নিচে নেমে আসে, আবার এই অংশের পেশিটা সংকুচিত হয়, খাদ্যটা আবার নিচে নেমে আসে। এরমভাবে এই পেশিকলার সংকোচন প্রসারণ, এই পেশিকোষগুলির সংকোচন প্রসারণ হতে থাকে। আর এই পেশিকলার সাহায্যে কিন্তু কোনো গ্রন্থি থেকে কোনো পদার্থ ক্ষরিত হতে পারে। আর এই পেশির সাহায্যে কিন্তু শব্দ সৃষ্টি হয়। আমরা যেই কথা বলছি, যে ভোকাল কর্ড থেকে সাউন্ড বেরোচ্ছে, সেটাও কিন্তু পেশিকলার নড়াচড়ার ফলে হচ্ছে। আজ এই পর্যন্তই। তোমরা এই কাজগুলো ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ স্টে কানেক্টেড।